কল্পনা করুন আপনি হাঁটছেন জাপানের একটি ছোট শহরের রাস্তায়। দুপাশে সুশৃঙ্খল বাড়িঘর, চেরি ফুলের গাছগুলো হাওয়ায় দোল খাচ্ছে। সবকিছু শান্ত, পরিচ্ছন্ন, সুন্দর। কিন্তু অদ্ভুতভাবে লক্ষ্য করলেন এই রাস্তায় কোনো শব্দ নেই, কোনো শিশু নেই, কেউ হাসছে না, খেলা করছে না। দোকানের শাটার নামানো, স্কুলের মাঠ ফাঁকা, আর বাড়িগুলোর জানালায় ধুলা জমে আছে। দূর থেকে মনে হতে পারে এই শহরের মানুষগুলো যেন কোথাও চলে গেছে, অথচ সত্যি হলো কেউ কোথাও যায়নি, বরং শহরটাই ধীরে ধীরে খালি হয়ে গেছে। এটাই আজকের জাপানের বাস্তব চিত্র। একটি উন্নত, ধনী, প্রযুক্তিতে অগ্রগামী দেশ, যেখানে জন্ম নিচ্ছে না নতুন মানুষ, যেখানে মানুষ বৃদ্ধ হচ্ছে আগের চেয়ে বেশি গতিতে, আর সেখানে পুরো গ্রাম শহর ধীরে ধীরে রূপ নিচ্ছে একটি সম্ভাব্য ভুতুড়ে নগরে। জাপানের পতন কোনো হঠাৎ ঘটনা নয়, এটা একটি দীর্ঘ নিঃশব্দ যাত্রা, যার শুরু 4 দশক আগে, কিন্তু যার পরিণতি আজ স্পষ্ট হয়ে উঠছে। এই গল্প শুধু জাপানের নয়, এটা এশিয়ার ভবিষ্যৎ, ইউরোপের ভবিষ্যৎ, এমনকি বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটি অমূল্য শিক্ষা। আধুনিক জাপানের সবচেয়ে বড় সংকট। 2025 সালের নভেম্বর পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী জাপানের জনসংখ্যা পতন এখন জাতীয় জরুরি অবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। 2024 সালে জাপানে জন্ম নেওয়া শিশুর সংখ্যা নেমে আসে প্রায় 7,20,000-এ, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বনিম্ন। একসময় এই দেশ বছরে 20 লাখেরও বেশি শিশুর জন্ম দেখত। ভাবুন তো, 20 লাখ থেকে 7 লাখ, প্রায় 3 গুণ কম। আরও ভয়ানক হলো জন্মহারের হার। জাপানে নারীর সন্তান নেওয়ার গড় হার এখন 1.2-এর নিচে, যেখানে একটি জনসংখ্যা স্থিতিশীল রাখতে প্রয়োজন 2.1। অর্থাৎ জাপান এমন গতিতে কমছে যে শুধু জন্মহার দিয়ে আর জনসংখ্যা প্রতিস্থাপন সম্ভব নয়। কিন্তু প্রশ্ন হলো, কেন জাপানে শিশুর জন্ম কমছে? এর উত্তর খুঁজলে যে বাস্তবতা সামনে আসে তা কঠিন, কষ্টদায়ক এবং একই সাথে ভবিষ্যতের সতর্ক বার্তা। কাজ, জীবন আর সম্পর্ক সবকিছু বদলে গেছে। জাপানের সমাজ অত্যন্ত কর্মঘন। এখানে চাকরি মানে শুধু চাকরি নয়, একটি প্রায় লাভলেস ম্যারেজ। প্রতিদিন দীর্ঘ কর্মঘণ্টা, কোম্পানির প্রতি গভীর আনুগত্য, ব্যক্তিগত জীবনের প্রায় শূন্যতা। এই সংস্কৃতি পুরো এক প্রজন্মকে ঠেলে দিয়েছে পরিবার না করার দিকে। একদম সহজ ভাষায়, এখানে বিয়ে করতে ভয়, সন্তান নিতে ভয়, দায়িত্ব সামলানোর সময় নেই, জীবনযাপনের খরচ অত্যধিক এবং ব্যক্তিগত জীবনের জায়গা খুব কম। অনেক তরুণী বলছে সন্তান নেওয়া মানে নিজের জীবন হারানো। এই অনুভূতি ক্রমেই সামাজিক মানসিকতায় পরিণত হয়েছে। এছাড়া জাপানের ঘর ভাড়া, শিক্ষা খরচ, নারীর কর্মসংস্থান সবকিছু মিলিয়ে সন্তান নেওয়া এখন অনেকের কাছে বিলাসিতা। ফলে জন্মহার পড়ছে, পতন থামছে না। জাপান এখন পৃথিবীর সবচেয়ে বয়স্ক দেশ। আজ জাপানের জনসংখ্যার প্রায় 28% মানুষ 65 বছরের বেশি বয়সী, অর্থাৎ প্রতি 4 জনের 1 জন বৃদ্ধ। জাপানের ইতিহাসে আগে কখনো এমনটা ঘটেনি। তুলনামূলকভাবে বাংলাদেশে এটি মাত্র 7.8%, ইউরোপে গড়ে 20 থেকে 23%, আর আমেরিকায় প্রায় 23%। বয়স্ক মানুষের সংখ্যা বাড়লে কয়েকটি সমস্যা হয়। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে যায়, রাষ্ট্রের পেনশন ব্যবস্থায় চাপ বাড়ে, স্বাস্থ্য খাতে ব্যয় কয়েক গুণ বৃদ্ধি পায় এবং একসময় এসে তরুণদের উপর দায়িত্বের পাহাড় জমে। একদিকে জন্ম কমছে, অন্যদিকে মৃত্যু বাড়ছে। এটা একসাথে ঘটলে দেশ স্বাভাবিকভাবে চলতে পারে না। এই পরিস্থিতিকে জাপানি বিশেষজ্ঞরা বলছেন ডেমোগ্রাফিক টাইম বোমা। ভুতুরে শহরের জন্ম।
জাপানে আজ হাজার হাজার গ্রাম ও ছোট শহর জনশূন্য হয়ে পড়ছে। এই শহরগুলোর নাম এখন আকিয়া, মানে ফাঁকা বাড়ি। কোথাও 40% বাড়ি খালি, কোথাও স্কুল বন্ধ হয়ে গেছে। অনেক জায়গায় বাস স্টপেও আর কেউ ওঠানামা করে না। এমনকি সরকার অনেক স্থানে ঘোষণা দিয়েছে, আপনি চাইলে আমাদের খালি বাড়ি বিনামূল্যে নিতে পারেন, শুধু এসে থাকুন। তবুও মানুষ যাচ্ছে না, কারণ কাজ নেই, লোক নেই, ভবিষ্যৎ নেই। ভাবুন তো, একসময় যেখানে শিশুরা মাঠে খেলতো, এখন সেখানে ঘাস বড় হচ্ছে বাধাহীনভাবে। যে শহরে উৎসব হতো, এখন সেখানে শব্দও নেই। এটাই জাপানের ফোল্ডিং সোসাইটি, অর্থাৎ নিজের ভেতর ভাঁজ হয়ে যাওয়ার সময়। রোবটের দেশ জাপান কেন? একসময় জাপান রোবট বানানোর জন্য বিশ্বে বিখ্যাত ছিল, কিন্তু এখন তাদের রোবট প্রয়োজন শখের জন্য নয়, বরং বাঁচার জন্য। বৃদ্ধদের যত্ন নেওয়া, রেস্টুরেন্টে সার্ভ করা, গুদাম ঘরে মাল ওঠানো, হাসপাতালে রোগী সরানো, সব জায়গায় রোবট লাগছে। দেশে শ্রমিক নেই, ফ্যাক্টরি, হাসপাতাল, কৃষি সবখানে লোকের অভাব। একসময় যাদের হাতের ছোঁয়ায় সনি, টয়োটা, প্যানাসনিক তৈরি হয়েছে, সেই দেশের মানুষ এখন এতটাই কমে গেছে যে রোবট ছাড়া ভবিষ্যৎ আঁকতেই পারছে না। জাপানের বড় কোম্পানিগুলো এখনই বলছে, শ্রমিক সংকট আমাদের সবচেয়ে বড় ব্যবসায়িক সমস্যা। এশিয়ার সবচেয়ে দ্রুত গতিতে রোবট ইকোনমি তৈরি হচ্ছে জাপানে, কারণ তাদের সামনে বিকল্প খুব কম। সরকারের চেষ্টা, কিন্তু সমস্যা আরও গভীরে। জাপান সরকার শিশু জন্ম দিলে টাকা দিচ্ছে, ফ্রি ডে কেয়ার দিচ্ছে, মাতৃত্ব সুবিধা বাড়াচ্ছে, শহরে নতুন শিশু কেন্দ্র করছে, সব করছে, কিন্তু তাতে জন্মহার বাড়েনি। কারণ সমস্যাটি অর্থনৈতিক নয়, সামাজিক ও সাংস্কৃতিক। জাপানের কঠোর কর্মসংস্কৃতি, উচ্চ জীবনমান, সম্পর্ক ভাঙ্গনের হার, একাকিত্ব সব মিলে মানুষ পরিবার গড়তে চাইছে না। একটি আধুনিক রাষ্ট্র যদি নিজেদের সন্তানের চেয়ে কাজকে বেশি গুরুত্ব দেয়, তাহলে এই পতন স্বাভাবিক। জাপান কেন বিদেশি শ্রমিক আনতে পারছে না? অনেকেই ভাবতে পারেন, তাহলে জাপান বিদেশি শ্রমিক আনছে না কেন? আনছে, কিন্তু খুব সীমিতভাবে। জাপানি সমাজ ঐতিহ্যগতভাবে একজাতিক, রক্ষণশীল এবং অভিবাসন বিরোধী। তারা মনে করে বেশি বিদেশি আসলে দেশের সংস্কৃতি নষ্ট হবে, ফলে অভিবাসন নীতি খুব কঠোর। বাংলাদেশ, ভিয়েতনাম, ফিলিপাইনের অনেক মানুষ কাজ করতে আসছে ঠিকই, কিন্তু এই সংখ্যা সংকটের তুলনায় খুবই কম। জাপান বছরে যেখানে 8 থেকে 10 লাখ শ্রমিক ঘাটতিতে ভুগছে, সেখানে বিদেশি শ্রমিক আনতে পারছে মাত্র কয়েক হাজার। অর্থাৎ এই পথে জাপানের সমস্যা পূরণ হবে না। 2040 থেকে 2050 কি ঘটতে যাচ্ছে? বিশেষজ্ঞদের পূর্বাভাস ভয়ঙ্কর। যদি এই জন্মহার অব্যাহত থাকে, 2040 সালের মধ্যে জাপানের 3 ভাগের 1 ভাগ মানুষ হবে 65 বছরের বেশি বয়সী। 2050 সালের মধ্যে মোট জনসংখ্যা কমে যেতে পারে 10 কোটি থেকে 8 কোটির নিচে। শত শত শহর সম্পূর্ণ জনশূন্য হয়ে যাবে, স্কুল কলেজ বন্ধ হয়ে যাবে, হাসপাতালের বেড চালাতে নার্স থাকবে না, কৃষিক্ষেত্র হুমকিতে পড়বে। একসময় এসে পুরো অর্থনীতি সংকুচিত হবে। এভাবেই একটি দেশ যেটা নিজের চোখের সামনে হারিয়ে যাচ্ছে। মানুষের অনুভূতি, ভবিষ্যতের ভয়। জাপানের তরুণরা আজ খুব নির্মম একটি সত্য বলছে, আমাদের দেশে ভবিষ্যৎ নেই, আমরা শুধু কাজ করি, বাঁচি না। সন্তান নিলে অন্যায় হয়ে যাবে তার জীবনের প্রতি। এই ভয় শুধুই সংখ্যা নয়, এটা নতুন প্রজন্মের বুকে জমে থাকা মানসিক চাপ। জাপান যতই উন্নত প্রযুক্তিতে এগিয়ে থাকুক, মানুষের জীবনে সুখ কমে গেলে সেই উন্নতিও দীর্ঘস্থায়ী হয় না। জাপান কি সত্যি বিলীন হয়ে যাবে? জাপান আগামী 20 থেকে 30 বছরে পুরোপুরি বিলীন হবে না, কিন্তু যে গতিতে তারা কমছে তাতে দেশটি ভবিষ্যতে ছোট, দুর্বল, রোবট নির্ভর এক জাতিতে পরিণত হতে পারে। নগরগুলো চমৎকারী থাকবে, ভবন থাকবে, রাস্তা থাকবে, আলো থাকবে, কিন্তু সেই ভবনের ভেতর কেউ থাকবে কিনা সেই প্রশ্নটাই এখন সবচেয়ে বড়।
একসময় যে জাতি এশিয়ায় প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়েছিল, বিশ্ব অর্থনীতিকে নাড়া দিয়েছিল, সেই জাতি আজ জনসংখ্যার স্রোতে খুব নিঃশব্দে ভেসে যাচ্ছে এক অজানা ভবিষ্যতের দিকে। আমরা জাপানকে দেখি প্রযুক্তির দৃষ্টিতে, সিনেমার দৃষ্টিতে, অ্যানিমেশনের দৃষ্টিতে, কিন্তু আজ তাদের সবচেয়ে বড় যুদ্ধ প্রযুক্তি বা অর্থনীতি নয়, বরং মানুষ ধরে রাখা। একটি জাতির পতন তখনই শুরু হয় যখন সেখানে নতুন প্রজন্ম জন্ম নিতে চায় না, আর পুরনো প্রজন্ম জীবনযুদ্ধের শেষে একা হয়ে যায়। জাপানের গল্প আমাদের শেখায়, অর্থনীতি যতই বড় হোক, টেকনোলজি যতই উন্নত হোক, শেষ পর্যন্ত একটি জাতিকে ধরে রাখে মানুষ আর তাদের স্বপ্ন। জাপান এখনো বেঁচে আছে শক্তিশালী হয়ে, কিন্তু আজ তারা নিজেদের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করছে নিঃশব্দে, ধীরে ধীরে। এটাই সেই দেশ যেখানে পুরো সভ্যতা একদিন হয়তো রোবটের কাঁধে চলবে, কিন্তু মানুষের কণ্ঠস্বর কমে যাবে অদ্ভুতভাবে, করুণভাবে। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের এই নিঃশব্দ পতন আমাদের জন্য একটি গভীর সতর্কবার্তা, একটি আয়না, একটি ভবিষ্যতের ছায়া। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদনে। সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ।